আজ আমি আপনাদের নিয়ে চলেছি আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি বিমান যাত্রায়, কলকাতা থেকে দুবাই, তারপর দুবাই থেকে ইতালির রোম। আর এই পুরো যাত্রায় আমার সঙ্গী সৈকত ব্যানার্জি ও রাজর্ষি দাস, আমার দুই অন্তরঙ্গ বন্ধু। এই ব্লগে আমরা দেখব আকাশ থেকে কলকাতা শহর ও গঙ্গা নদী কেমন লাগে, দুবাইয়ের মরুভূমি আর আকাশ ছোঁয়া শহর, ডিএক্সবি মলের চমক, গ্রিসের পাহাড়, ভূমধ্যসাগরের নীল জল, আর অবশেষে ইতালির মাটিতে পৌঁছানোর সেই অসাধারণ অনুভূতি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যত সামনে এগাবো ততই এই যাত্রা আরও সুন্দর হতে থাকবে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন, ব্যাগেজ ড্রপ, ইমিগ্রেশন সবকিছু শেষ করে যখন বোর্ডিং গেটের সামনে এসে বসলাম, তখন মনে হচ্ছিল এতদিনের অপেক্ষা যেন সত্যিই শেষ হতে চলেছে। কেননা একটা ট্যুরের পেছনে থাকে বহুদিনের প্ল্যান, পরিকল্পনা। এমিরেটসের EK-571 বিমানটিকে দেখে সৈকতদা ও রাজর্ষির উত্তেজনা ও অনুভূতি ছিল দেখার মতো। অবশেষে বোর্ডিং শুরু হলো। কেবিন ক্রুদের ব্যবহার ও পেশাদারিত্ব দেখে সত্যিই বোঝা যায় কেন এমিরেটস বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্স হিসাবে পরিচিত। নিজের নির্ধারিত সিটে এসে বসেই প্রথমে আমরা ICE স্ক্রিন অর্থাৎ ইনফরমেশন কানেক্টিভিটি অ্যান্ড এন্টারটেনমেন্ট স্ক্রিন ঠিকঠাক চলছে কিনা চেক করলাম। এখানে শত শত সিনেমা, টিভি সিরিজ, অডিও বুকস, এমনকি লাইভ ফ্লাইট ম্যাপও রয়েছে। আমি ঠিক করেছি হ্যারি পটার সিরিজটা প্রথম থেকে দেখব। নির্ধারিত সময় সকাল 9:50 আমাদের যাত্রা শুরু হলো। প্রথমে ধীরে ধীরে বিমানটি রানওয়ের দিকে এগিয়ে যেতে লাগলো, তারপর দ্রুত গতিতে ছুটতে শুরু করলো, আর কয়েক মুহূর্তে মাটি ছেড়ে আকাশে উঠে গেল। আর ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে কলকাতা শহর। রাস্তা, বাড়ি, গাড়ি সব কিছু খেলনার মতো ছোট হয়ে যায়। মেঘের উপর থেকে গঙ্গা নদীকে দেখে মনে হয় যেন পৃথিবীর বুকের উপর সাদা রঙের এক বিশাল আঁকাবাঁকা ফিতা বিছিয়ে রয়েছে। এখানে একটু আপনাদের বলে রাখি যে ব্লগের দীর্ঘতা কমানোর জন্য কলকাতা থেকে দুবাইয়ের এরিয়াল ভিউয়ের কিছুটা অংশ কমিয়ে দেওয়া হয়েছে। কলকাতা থেকে দুবাইয়ের এরিয়াল ভিউ নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। বিমানটি ক্রমশ পশ্চিম ভারতের দিকে এগিয়ে চলেছে। আমরা যখন ভারতের একদম পশ্চিম প্রান্তে চলে এসেছি, তখন নদীর এক মোহনার দৃশ্য সত্যি অভিভূত করার মতো। এর মধ্যে কেবিন ক্রুরা খাবার পরিবেশনের প্রস্তুতি শুরু করেছে। এটা এমিরেটস এয়ারলাইন্সের আরেকটি বিশেষ আকর্ষণ। তবে আমি একটু বেশি ক্ষুধার্ত থাকায় এখন আর ফুড রিভিউ করতে পারিনি। তবে দুবাই থেকে রোম যাত্রা পর্বে আমি বিস্তারিতভাবে আপনাদের ফুড সম্পর্কে বলছি। খাবারের একটু পরেই কেবিন ক্রুরা মশলা চা সার্ভ করল। চায়ের কাপে চুমুক দিতে দিতে হ্যারি পটার দেখা আর মাঝে মাঝে এমিরেটসের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখার অনুভূতি সত্যিই অসাধারণ। এদিকে কিছু সময়ের মধ্যে আমাদের বিমান আরব সাগর পার করে ইয়েমেনের উপকূল ধরে সংযুক্ত আরব আমিরাতের আকাশ সীমার দিকে এগিয়ে চলেছে। বিমানটি ধীরে ধীরে যত নিচের দিকে নামছিল, পুরো দুবাই শহরটা আমার চোখে পরিষ্কারভাবে ধরা পড়ছিল। ভাবতেই অবাক লাগে পৃথিবীর অন্যতম আধুনিক শহরগুলোর একটি এমন বিশাল মরুভূমির মাঝে গড়ে উঠেছে। এখানে প্রতিটি বিল্ডিং, প্রতিটি রাস্তা, এমনকি প্রতিটি গাছও যেন নিখুঁত পরিকল্পনার অংশ। আর সেই সব দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে বিমানটি খুব মসৃণভাবে রানওয়েতে অবতরণ করলো। দুবাই এয়ারপোর্টের যে জিনিসটা আমার সবচেয়ে প্রথমে মুগ্ধ করেছে সেটা হলো এই বিমানবন্দরের বিশালতা। আমাদের নেক্সট কানেক্টিং ফ্লাইটের জন্য আমরা যখন A20 গেটের দিকে এগাচ্ছিলাম, তখন কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম যে এটা বিমানবন্দর। মনে হচ্ছিল যেন একটা গোটা শহর। এই বিশাল শপিং এরিয়ায় বিশ্বের নামি দামি প্রায় সব ব্র্যান্ডের দোকান রয়েছে। এখানকার ঘড়ির শোরুমগুলোর কথা আগে শুনলেও সামনে থেকে দেখে সত্যিই বিস্মিত হবার মতো। G-Shock, র্যাডো, ওমেগা, রোলেক্স সমস্ত আন্তর্জাতিক ব্র্যান্ডের অসাধারণ সব কালেকশন। এই ঘড়ির কালেকশনগুলো সামনে থেকে দেখাও একটা দারুণ অভিজ্ঞতার ব্যাপার।
এরপর আমরা পৌঁছে গেলাম চকলেট ও ফুড আইটেমের দোকানগুলোর সামনে। বিশ্বাস করুন, চকলেটেরও যে এত ভ্যারাইটি আর এত বড় কালেকশন হতে পারে আমার ধারণাই ছিল না। তবে আমার কাছে সবচেয়ে এক্সাইটিং ব্যাপার ছিল মিস্টার বিস্টের ফেস্টিভ্যাল চকলেট হাতে পেয়ে। এটা ইন্ডিয়াতে একদমই রেয়ার, কিন্তু মিস্টার বিস্টের ফ্যানদের জন্য অনেক কিউরিসিটি আর ইমোশনের একটা ব্যাপার। তারপর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ফুড কোর্টের দিকে। বিশ্বের বিভিন্ন দেশের খাবারের এক অসাধারণ সমাহার, দেখে সত্যিই বিস্মিত হওয়ার মতো। আমাদের পরবর্তী গন্তব্য ইতালির রোম। বোর্ডিংয়ের সময়ও ধীরে ধীরে এগিয়ে আসছে, তাই আমরা বোর্ডিং গেটের সামনে বসে বিশ্রাম করছিলাম আর সেই সাথে দুবাই এয়ারপোর্টের বিশালতা উপভোগ করছিলাম। পৃথিবীর পূর্ব ও পশ্চিমের মধ্যে সংযোগকারী এই বিমানবন্দরটি যথার্থ অর্থেই একটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল এভিয়েশন হাব। বোর্ডিং কমপ্লিট হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি রানওয়ের দিকে এগিয়ে গেল আর কয়েক মুহূর্তের মধ্যেই বিশাল হাইওয়ে সুউচ্চ অট্টালিকাগুলো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিল। আর আবারও আমরা মেঘের উপরে এমিরেটসের ডানায় ভর দিয়ে ভাসতে শুরু করলাম আরও পশ্চিমের উদ্দেশ্যে। এবার গন্তব্য ইতালির রাজধানী রোম। অনেকটা সময় দুবাই এয়ারপোর্টে ঘোরাঘুরি করে সবারই গলা প্রায় শুকিয়ে গিয়েছিল, তাই বিমানে বসে আমরা যে যার প্রিয় ফ্রুট জুসে গলা ভিজিয়ে নিচ্ছিলাম। এর কিছুক্ষণ পরেই সবাই যখন একদম রিল্যাক্স মোডে, তখন কেবিন ক্রুরা ডিনার মেনু দিয়ে গেল আর এরপর পরই কেবিন ক্রুরা খাবার সার্ভ করল। সবকিছুই খুব সুন্দরভাবে প্যাক করা। সামনে ইটালিয়ান ফুড আইটেমস, বিশেষ করে মাশরুম রোস্টেড পটেটো আর ক্রিম দিয়ে বানানো বিফের এই রেসিপি বিফ স্ট্রং এনাফটা ছিল জাস্ট অসাধারণ। যেহেতু আমাদের ট্রাভেল ছিল ঈদের পর দিন, তাই ঈদ উপলক্ষে বিশেষ ডেজার্টও ছিল। পিস্তাচিও কেকটা সত্যিই অসাধারণ খেতে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি, এমিরেটসের খাবার আমার প্রত্যাশার চেয়ে অনেক ভালো ছিল। বিশেষ করে দীর্ঘ যাত্রায় এমন সুন্দর খাবার শরীর ও মন দুটোকেই অনেক সতেজ করে দেয়। খাওয়া দাওয়া শেষ করে জানলার বাইরে তাকিয়ে দেখি মরুভূমির বিস্তীর্ণ এলাকা। মধ্যপ্রাচ্যের এই সুবিশাল মরুভূমি এতটাই বিভীষিকাময় যে দূর দূরান্তে কোনো মানব জনজাতির চিহ্ন পাওয়া যায় না। কিন্তু ঘণ্টাখানেক যাওয়ার পরই জানলার বাইরের দৃশ্য আবার বদলে গেল। এতক্ষণে আমরা সিরিয়া পার করে ভূমধ্যসাগরের উপকূল বরাবর এগিয়ে তুর্কির আকাশসীমায় প্রবেশ করেছি। অন্যভাবে বলা যায় যে আমরা এবার মধ্যপ্রাচ্যকে পিছনে রেখে ইউরোপ মহাদেশে প্রবেশ করলাম। মেঘের উপর থেকে নিচে সবুজ চাদরে মোড়া পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। আকাশ এখানে এতটাই পরিষ্কার যে সত্যিই যেন ফিল্টার ছাড়া একটা সিনেম্যাটিক ভিউ। আর এই ভিউ দেখতে দেখতে কিছুটা যাওয়ার পর কেবিন ক্রুরা সবাইকে আইসক্রিম সার্ভ করে গেল। এরই মধ্যে ধীরে ধীরে চোখে পড়ল অসংখ্য পাহাড় আর ছোট ছোট দ্বীপ। আমরা তখন গ্রিসের আকাশসীমার উপর দিয়ে উড়ে চলেছি। গ্রিস, যে দেশকে পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান বলা হয়, গণতন্ত্র, দর্শন, অলিম্পিক, পৃথিবীর ইতিহাসে যার অবদান অসাধারণ। আইসক্রিম খেতে খেতে যখন জানলার বাইরে দেখছি, তখন বাইরের ছড়িয়ে থাকা দ্বীপগুলো এত সুন্দর লাগছিল যে কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্য দেখছি। প্রকৃতির সেই অপূর্ব ছবি দেখতে দেখতে আমরা যে কখন ইতালির আকাশে এসে পৌঁছে গেছি বুঝতেই পারলাম না। সত্যি কথা বলতে কি, এই গোটা বিমানযাত্রায় বাইরের দৃশ্যে আমি এতটাই অভিভূত ছিলাম যে 14 ঘন্টার এই যাত্রায় হ্যারি পটারের প্রথম পর্বটাই শেষ করতে পারলাম না। বিমানটি ধীরে ধীরে যত নিচে নামতে শুরু করলো, ততই পুরো রোম শহর স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই পুরো যাত্রায় আমি একটি বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করেছি, সেটা হলো গন্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় যাত্রাপথই হয়ে ওঠে সবথেকে সুন্দর স্মৃতি। বিশাল খেলা।
কিছুক্ষণের মধ্যেই অত্যন্ত মসৃণভাবে বিমানটি ইতালির মাটিতে অবতরণ করলো, আর সেই সাথে আমাদের এই ভ্রমণযাত্রার গল্পও শেষ হলো। তবে ইতালিতে আমরা কেমনভাবে কাটালাম সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আমাদের পরবর্তী ভ্লগটি দেখতে ভুলবেন না। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন, আর এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।